আজকে যাকে বড় দল বলা হচ্ছে জামাত, যা মানেই তো সবসময় যে বিএনপির সাথে বিএনপির দয়া বা অন্যদের দয়া সিট নিছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথাটা খুব করে বলে, আমি এই কমিটিও মানি না। এটা বিদেশিদের কমিটি, এরা যাতে থাকে, যদি বাপের বেটা হয় এরা যাতে বাংলাদেশে থাকে, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায় যাতে না যায়। আমাদের আমি এখন নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক, রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া বৈশা বলুক, আমাদের দেশ আমরা ঠিক করব, ইলেকশন করব, এবং আমরা সংবিধান সংশোধন করতে গিয়ে করতে গিয়ে আমরা 5ই আগস্টের শহীদদের যে চেতনার স্তর, তাকে আমরা সব কিছু মূল্যায়ন করিয়া আমরা একটা সংবিধান করব। বসেন এখানে, বিদেশিরও দরকার নাই, আলবদর রাজাকারের বাচ্চাদেরও দরকার নাই। আসলে প্রথমেই গণভোটটা হবে আলবদর রাজাকারের সন্তানেরা দেশে ভোট করতে পারবে। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, আপনার কাছে একটু আসতে চাই। গণভোট নিয়ে তো একটি জটিলতা সৃষ্টি হচ্ছে এখন। জামায়াত বলছে নভেম্বরে গণভোটের কথা, বিএনপি বলছে নির্বাচনের দিন গণভোটের কথা। জামায়াত কিন্তু যুক্তি দিচ্ছে যে নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে সে সময় তো প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য দলগুলো ব্যস্ত হয়ে পড়বেন, তখন গণভোট তার গুরুত্ব হারাবে। আপনি তাদের এই যুক্তিকতা আপনার মতে কেমন একটু দেখবেন? না, ফজলু ভাই যে আলী রেজুপুর এত খেপলেন, আমি এত খেপতে পারি না, কারণ আমার দল করতো। যাই হোক, 79-এর যে ইলেকশনের ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে উনি লাইমলাইটে আসলেন, ওই নির্বাচনে আমিও একজন স্টেক হোল্ডার ছিলাম। ওকে বলি তাকে নমিনেশন দেওয়া হবে কিনা, মান্না ভাই আমার সাথে পরামর্শ করছিলেন। আমি বলছিলাম ঠিক আছে দেন। দেখেন, ওই সময়টায় মধুর ক্যান্টিনে কথা বললে অন্য কেউ কথা বলতো না। আমি যখন কথা বলতাম অন্য কেউ কথা বলতো না। এখন সবাই পণ্ডিত হয়ে গেছে, সবাই ফিলোসফার হয়ে গেছে, যা কিছু বলে লাভ নাই। দেখেন, গণভোটের প্রশ্ন তুললেন না, গণভোট আপনার প্রথম কথাটা হচ্ছে এই গভর্নমেন্ট কি, কোন সরকার, এইটি তো এখনো ডিসাইডেড হয় নাই। এটি কি সাংবিধানিক সরকার না এইটা অভ্যুত্থানের সরকার? 106-এর বলে সুপ্রিম কোর্টের রেফারেন্সে এই আপনার সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়েছে, তাহলে এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অবশ্যই। আবার কেউ বলতেছে যে এই যে উনি যে ফরমান জারি করবেন, ফরমান তো উনি কনস্টিটিউশনে জারি করতে পারবেন না, কারণ উনি তো ইয়ে না, কি বলে, অধ্যাদেশ দিতে পারবেন না, কারণ উনি তো চিফ অ্যাডভাইজার, হেড অফ দ্য স্টেট না, তাই না? এই জন্য বলা হচ্ছে অভ্যুত্থানের প্রোডাক্ট হিসেবে উনি আসছেন। তো এইটাই তো ডিসাইডেড হয় নাই, তাই না? তাহলে এই যে ফরমানগুলি কে জারি করবে, তাই না? এটা তো সাংবিধানিক সরকার, তাই না? সংবিধানের অধীনে হচ্ছে, মানে শপথ নিয়েছেন। একটা গেল এই। এখন কথাটা হচ্ছে গণভোট, কনস্টিটিউশনে যেটা আছে, গণভোট হচ্ছে আপনার পার্লামেন্টে কোনো পাস হওয়া বিল, সেইটা সংবিধানের মৌলিক স্পিরিটের সাথে যদি কন্ট্রাডিক্ট করে, তাইলে জনগণের ম্যান্ডেট নিতে হবে, সেইটা হচ্ছে গণভোট। জিয়ার গণভোট কিন্তু আনকনস্টিটিউশনাল, এর সাথে গণভোট কিন্তু আনকনস্টিটিউশনাল, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেখেন কত কিছু ঘটছে এদেশে, অসাংবিধানিক কত কিছু ঘটছে। শাহাবুদ্দিন একটা কনস্টিটিউশনাল, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসলো, এইটা নতুন কিছু, এইটা পাবলিকের ম্যান্ডেট নেওয়া দরকার। এখন আপনি যদি ধরেন 2/3 মেজরিটি বলে, আপনি বলে দিলেন যে এখন থেকে ধান চাষের জমিগুলিতে আফিম চাষ করতে হবে, এইটা যদি আপনি সংশোধনী আনেন, তো এইটা তো হবে না, এটা পাবলিকের ম্যান্ডেট লাগবে, তখন একটা গণভোট লাগবে, তাই না? ফলে এখন কিসের গণভোট, মানে কোন বিলের পার্লামেন্টে পাস হওয়া, কোন বিলের পক্ষে গণভোট, তাই না? এখন এটা তো পার্লামেন্টে কোনো বিল পাস হয় নাই, তাই না? এটা কিসের গণভোট? এটা একটা মৌলিক প্রশ্ন। আপনি যেহেতু কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আপনি যদি বলতেন যে সংবিধান ফেলে দিতেন, যে এইটা বিপ্লবের সরকার, এইটা অভ্যুত্থানের সরকার, এই সংবিধান বাতিল, তাইলে এভরিথিং ওয়াজ ওকে। আপনি বলতেছেন যে আপনি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আপনি কি বলে যে সংবিধানের অধীনে আপনি শপথ নিলেন। এখন যদি আপনি বলেন যে আমি যা খুশি ফরমান জারি করতে পারবো, আমি সব কিছু করতে পারবো, এটা তো হবে না। এটা তো মানে এটা করতে হবে হেড অফ দি স্টেটকে, তাই না? তো এই যে এখানে এই যে গোদা মিলগুলি না, এই গোদা মিলগুলির কারণে আমরা বুঝতেই পারতেছি না দেশ কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, যদি প্রথমে 5ই আগস্টে যদি শহীদ মিনারে এসে আপনারা বলতেন যে এভরিথিং ইজ গন,
এই কনস্টিটিউশন এগুলি কিছু না, এটা একটা বিপ্লবের সরকার, হ্যাঁ, এটা একটা বিপ্লবী কাউন্সিল, বা এই বিপ্লবী কাউন্সিল দেশ চালাবে যতক্ষণ না পর্যন্ত ইলেকশন হবে। তাহলে সব ঠিক ছিল। আপনি নিলেন 106-এর অধীনে, মানে কি বলে যে শপথ নিলেন, হ্যাঁ, এখন বলতেছেন যে আপনি ফরমান জারি করবেন। আরে এটা কোন ধরনের কথা রে ভাই? তাহলে এই গণভোটকে আমাদের এই প্রেক্ষাপটে, মানে বর্তমান প্রেক্ষাপটে ভোটের আসলে গুরুত্ব কতটুকু? আচ্ছা দেখেন, গণভোট যে আপনি করবেন না, গণভোটে এগুলি হাসি লাগে। আপনি জিয়ার গণভোটে 98% ভোট হার পক্ষে ছিল, এর সাথে ওইরকম আর কি কাছাকাছি। হ্যাঁ, এইবার যদি গণভোট ধরেন, কথার কথা, যদি মনে করেন বিএনপি তো না বলতেছে যে তারা এগুলি মানে টানে না, তো বিএনপি যদি না ভোট দেয়, তারপরে যদি আওয়ামী লীগের যে সমস্ত ভোটার আছে তারা যদি না ভোট দেয়, জাতীয় পার্টির তো একটা পকেট ভোট আছে কিছু, রংপুর টংপুর এইসব, এরা যদি না ভোট দেয়, তাহলে তো না ভোট জিতবে, তাই না? তাহলে যদি না ভোট জিতে, তাহলে তো আপনাকে ম্যানিপুলেট করতে হবে ইলেকশন। আপনাকে ইলেকশন ম্যানিপুলেট না করলে তো আপনি ভোট জেতাইতে পারবেন না, এটাই বাস্তবতা। আপনাকে ম্যানিপুলেট করে ভোট জিতাইতে হবে। তাইলে কি দাঁড়ালো? তাহলে সরকার এবং ঐক্যবদ্ধ কমিশনের বাইনকা চিপার মধ্যে আছে। একটা হইলো যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে না ভোট জিতবে, আর যদি ভোট জিতাইতে হয় তাহলে ম্যানিপুলেট করতে হবে। আইদার ওয়ে কিন্তু বিপদে আছে, দেখেন আপনি। সুতরাং এই সমস্ত নিজেদেরকে বিপদাপন্ন করা, এগুলো দরকার ছিল না, এগুলো কোনো এত জটিলতা দরকার ছিল না। একটা অভ্যুত্থান হয়েছে, একটা রেজিম পতন হয়েছে, যে রেজিমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, লুটপাট করছে, এই করছে, অসংখ্য অভিযোগ ছিল। এই রেজিম ইজ গন। এখন একটা নতুন করে আমরা পথ তৈরি করি। এইটা করতে গিয়ে যে এত ঝামেলা, এত কিছু, হ্যাঁ, জাতিকে বিভক্ত করা, এই করা, দেখেন এখন কি অবস্থা দাঁড়িয়েছে। এনসিপি ভার্সেস জামাত, এনসিপি ভার্সেস বিএনপি, জামাত ভার্সেস বিএনপি। এখন তো মানে পুরো জাতিটা একটা বিভক্ত জাতিতে পড়ে। এবার ভাষাগুলি আপনি দেখছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে, আপনি ওই সালাউদ্দিন সাহেব বলছে যে কি হাসি পায় এগুলি দেখলে, বলে যে হাসি কাঁদায় দিব আপনাদেরকে। দেখেন একটা মুরব্বী লোক, হ্যাঁ, একটা তার অর্ধেকের বয়স, হ্যাঁ, বলতেছে আপনাকে কাঁদায় দিব, হ্যাঁ, হাসি বাইর করে দিব। তো দেখেন এই যে এইসব চলতেছে না, কোনো সিনিয়রদের কোনো ডিগনিটি নাই, কোনো মর্যাদা নাই, রাজনীতিবিদদের একে অন্যকে গালাগালি করতেছে, এই করতেছে, মানে কি একটা হজবত অবস্থা। দেখেন কতগুলি, আপনি সময় দিলে আমি 3টা জিনিস আমি আজকে বলার জন্য আসছি, আপনি যদি সময় দেন। হ্যাঁ, এটা কিন্তু গণভোটের সাথে সম্পর্ক না, এটা আমরা একটু ছোট করে জানতে চাই। ছোট করে একটা হলো, দেখেন এই কি বলে এটা, ঝিনাইদহের একটা এলাকায় একজন হিন্দু নারীকে, গৃহবধূ, ওখানকার স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে অপহরণ করে নিয়ে যায়, 4-5 দিন রাখে, আবার ফেরত আনে। এইভাবে 2-1 বার করার পরে একবার এসে দেখে যে ওই বাড়ির লোকজন ওই নারীকে অন্য জায়গায় পাঠায় দিছে। তখন সে কেন পাঠায় দিছে বলে লোকজনের কাছে মারপিট শুরু করছে। দেখেন একটা ঘটনা কি। আমি একদিকে মানে ইউনুস সরকার বলতেছি, একদিকে আপনি বিএনপি নেতাদের বিদেশ গমন ঠেকাচ্ছেন, আর একদিকে স্বেচ্ছাসেবক দলের যে এই যে অমানবিক কাজ সেটা অ্যাড্রেস করতেছেন না। এটা কোন ধরনের সরকার রে ভাই? এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, দেখেন আপনি এটা খেয়াল করছেন ফজলু ভাই, আপনি কি খেয়াল করছেন কি, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে যে সুপারিশগুলি করা হয়েছিল, ঠিক আছে, শুনেন আপনি। হ্যাঁ, আমি শুনছি প্লিজ। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলিকে সাবসাইড করে দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে একটা অর্ডিন্যান্স জারি হয়েছে, যে অর্ডিন্যান্সের মাধ্যমে ওই সুপারিশগুলির মানে 90%ই নাই। তার মানে কি, দুর্নীতি দমন কমিশনকে এখন এটা আমরা অ্যাসিউম করতেছি যে এখন দুর্নীতির যে অভিযোগগুলি উঠতেছে, সেই অভিযোগগুলি যাতে দুর্নীতি দমন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করতে না পারে, সেটার একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, যে এদের এই এখনকার দুর্নীতিবাজদেরকে সেভ করার জন্য। কেন, কমিশন তো কিছু সুপারিশ করছে, ওই সুপারিশের ভিত্তিতে দুর্নীতি কমিশন গঠিত হবে। এখন আপনি অর্ডিন্যান্স দিয়ে আর একটা মানে দুর্নীতি কমিশনকে অর্ডিন্যান্স দিয়ে কি করতেছেন কেন? নিশ্চয়ই এখানে সন্দেহজনক। এটা হলো একটা। 3 নম্বর, দেখেন এটা সন্দেহের ব্যাপারটা কি হতে পারে আসলে, মানে সন্দেহজনক আপনি যে অর্ডিন্যান্সটা জারি করছে সেই অর্ডিন্যান্সের মাধ্যমে যে দুর্নীতি কমিশন, সেইটা আগের দুর্নীতি কমিশনের একই জিনিস, অলমোস্ট সেম। আগের দুর্নীতি আমরা কি দেখছি, আগের দুর্নীতি কমিশন তো আওয়ামী লীগের আমলের যে বড় বড় দুর্নীতিবাজ তাদেরকে তো মানে কিছু করতে পারে, আব্দুল হাই বাচ্চু থেকে শুরু মহিউদ্দিন খান আলমগীর, এগুলি কিছু করতে পারছে? কিছু তো করতে পারে নাই। তো এই দুর্নীতি কমিশন তো এখনকার দুর্নীতিবাজদের কিছু করতে পারবে না, তাদের সে ক্ষমতাই নাই।
হ্যাঁ, তাদের ইনভেস্টিগেশন করার বা করার ক্ষমতা নাই। সে দুর্নীতি দমন কমিশনের পর যে সুপারিশগুলি করা হয়েছিল সেগুলি যদি মানে করে যদি এটা গঠন করা হতো, তাইলে একটা দুর্নীতি কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ভয়ভীতিহীন অবস্থায় তারা কাজ করতে পারতো। সেটা আগেই আপনি একটা অর্ডিন্যান্স মানে এখন হচ্ছে নখ দন্তহীন যেটা আগে করছে আর কি। হ্যাঁ, আর একটা বলে নেই, দেখেন মর্মান্তিক, মানে এগুলি ভাষায় প্রকাশ করা যায় না। দেখেন বিজিএমইর প্রেসিডেন্ট বলতেছে যে আমাদের কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, দারিদ্র্য বাড়তেছে। আমরা চিফ অ্যাডভাইজারের কাছে সময় চাইছি আমাদের দুঃখ দুর্দশাগুলির কথা শোনার জন্য। উনি আমাদেরকে সময় দেন না। উনি কাকে সময় দেন? উনি স্টারলিংকের প্রতিনিধি যখন আসে তখন তাদেরকে সময় দেন। কি মর্মান্তিক দেখেন। হ্যাঁ, এই দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়েছে, অর্থনীতি বিপদাপন্ন হয়ে যাচ্ছে। বিজিএমইর প্রেসিডেন্টের কথা উনি শুনবেন না, বিজিএমইর প্রতিনিধির কথা শুনবেন না, উনি শুনবেন স্টারলিংকের কথা। হ্যাঁ, কি বলে যে ওই ইলন মাস্কের ইসের কথা। হ্যাঁ, মানে এখানে তার আসলে স্বার্থটা কোথায়? মানে উনি দেশের হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রি, হি ইজ নট বদার্ড অ্যাবাউট। উনি যমুনা থেকে বের হয়ে কোথাও গেছেন? কোনো আমরা কি দেখছি? জিয়াউর রহমান সারা দেশের ঘুরে বেড়ায় নাই, এরশাদ সারা দেশে ঘুরে বেড়ায় নাই, খালেদা জিয়া ঘুরে বেড়ায় নাই, হাসিনা ঘুরে বেড়ায় নাই, সবাই তো ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধু ঘুরে বেড়ায় নাই। ওনাকে দেখছেন যমুনার বাইরে কোথাও যাইতে, পাবলিকের সাথে মিশতে? হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রিম্যান। তার কোনো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। কোথায় কি মিল কারখানা বন্ধ হয়ে যাক, মানুষ মরে যাক, কি হয়ে যায়, তার কোনো এগুলি কোনো বিষয় না। প্রো পিপুল কোনো স্টেটমেন্ট দেখছেন আপনি তার? প্রো পিপুল আজ পর্যন্ত দেখছেন? খালি হচ্ছে বড় বড় কথা, বিগ টক। হ্যাঁ, এগুলি শুনতে শুনতে আমরা অস্থির হয়ে যাচ্ছি। মানুষ কি অবস্থায় আছে? এই যে বললাম তো ঝিনাইদহের যে ঘটনাটা, আপনি একটা মাইনরিটি, এই যে আমি একটা পোস্ট দিয়েছি, ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি ইজ নট অনলি দ্য ল অফ মেজরিটি, ইট ইজ অলসো দি প্রোটেকশন অফ দ্য মাইনরিটি। হ্যাঁ, এখানে মাইনরিটির প্রোটেকশন কোথায়? একটু যোগ করি, একটা বিষয় যোগ করি যে অনেকে তো বলছে যে এই সরকার আরো 5 বছর থাকুক, 10 বছর থাকুক, সে যদি যমুনা থেকে বের হয়ে সাধারণ জনতার সাথে না মিশেন তাহলে তিনি বুঝবেন কিভাবে যে তাকে আরো থাকতে হবে অথবা তাকে এখনই চলে যেতে হবে? না, ওরা ওই যে ঈদের জামাতে না কিছু লোক আছে না, কিছু তো স্থাবক আছেই, ওই বলছে স্যার আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন। এইটা যদি মানে পাবলিকের কথা হয়, এটা যদি জনগণের কথা হয়, তাহলে তো যদি চালানো হয়, এটা হচ্ছে দুঃখজনক কিছু নাই। 0.0001% লোক কি বললো তাতে কি যায় আসে? আপনি ভাস্ট মেজরিটি, এই যে ভাস্ট অশেন অফ হিউম্যানিটি, সারা 18 কোটি মানুষের যে বিশাল সমুদ্র, যান না আপনি গ্রামে যান না, তারা কি বলতেছে দেখেন। তারাই তো এইসব কিছু বুঝে না, সংসদ এগুলি কিছু, তার ইলেকশন, গ্রামের লোক শুধু চাচ্ছে এখন ইলেকশন। এবং দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, মানে সন্ত্রাসীরা ছড়ি ঘোরাচ্ছে কিনা, আমার মেয়েটা নিরাপদ আছে কিনা, আমার দোকানদার, আমার যে প্রতিষ্ঠান সেখানে চাঁদাবাজি হচ্ছে কিনা, এগুলো তাদের কনসার্ন। এগুলো কি জুলাই শোনো তাদের বুঝেই তো না। আচ্ছা দেখেন, আপনি যে এইটাকে যে ভোটে দিচ্ছেন, এইটার ভিতরে কি আছে মানুষ কি জানে? মানুষের আকাঙ্ক্ষায় বা কতটুকু? না, এই মানুষকে জানতে হবে। আমি যে ভোট দিব, একটা হইতে পারে যে এই নতুন সংবিধান আমরা চাই কিনা, হ্যাঁ চাই কিনা, এইটা একটা হইতে পারে। তাহলে মানুষ বুঝলো যে এটা আপনি বলতেছেন যে এই যে জিনিসগুলি আনা হচ্ছে এগুলি ঠিক আছে কিনা, তো এগুলো তো জানেই না মানুষ। আমি আপনার এই প্রশ্ন ধরে ফজলু ভাই আপনার কাছে জানতে চাই যে মানুষের আসলে আকাঙ্ক্ষা কি, এটা যদি সরকার না বুঝে তাহলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন কিভাবে, মানুষের পক্ষে কাজ করবেন কিভাবে? অনেকেই মনে করে আমি খুব রাগ করি কথা কইলে, না রাগ করি না, আমার অন্তরে অনেক জ্বালা। কারণ এই দেশটা যারা যুদ্ধ করে স্বাধীন করছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। এই জ্বালাটা, আর আমি খুব বয়স্ক মানুষ এখন বাংলাদেশের রাজনীতি, 61 বছর আমার রাজনীতিবিদ, এটা আমার খুব জ্বালা। কেন এই ধরনের লোকদেরকে আইনা এই ধরনের কমিশন করতে হবে? এটা আমি মানি না, কিন্তু আমার দল মানছে। কথাটা বুঝছেন আপনি? এই ধরনের একটা প্রস্তাব হতে পারে, অপিনিয়ন হইতে পারে, সবাই মিলে আমরা রাজনৈতিক দলগুলো একটা অপিনিয়ন ফর্ম করলাম, যে অপিনিয়নটা একটা রেজলিউশন আকারে প্রস্তাব আকারে আসবে এবং সিদ্ধান্ত হবে, ইয়েস আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, বিএনপি তো ঠিক কথা বলতেছে, আমরা এই ব্যাপারে 1, 2, 3 এই ব্যাপারে আমরা একমত হইলাম, আমরা পার্লামেন্টে গেলে সবাই মিলে এটা পাস করে দেব। আর 3, 4, 5, 6 এগুলোর ব্যাপারে আমাদের সবাই যার যার নোট অফ ডিসেন্ট আছে, আমরা পার্লামেন্ট ইলেকশনে যাব, আমরা মানুষকে বলবো যে মেজরিটি হবে, সে বলছে এইটা ছিল আমার নোট অফ ডিসেন্ট, কাজে এইটা আমি বাস্তবায়ন করব না।
খুবই সহজ সোজা কথা, কিন্তু এই সমস্ত ব্যাপারটাকে চক্রান্ত করে ইউনূস সাহেব তো এখানে আসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে, এবং সেই চক্রান্তের গুটি আইসা পাইছে এখানে কালো শক্তি। সেই কালো শক্তির নাম হলো স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না। আর এই ছেলে পেলে গুলাকে যারা সৃষ্টি করছে গত 4-5 বছর অনেক ট্রেনিং দিয়ে সৃষ্টি করছে তাদেরকে, এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে, সালাউদ্দিনের বাসায় গিয়ে গলায় ধরে বৈশা রয়েছে, আমাদেরকে 6টা সিট দেন। আবার দেখবেন জামাতের সাথে গিয়ে বৈশা রয়েছে, পরের দিন দেখবেন আবার জামাতরে গালাগালি করতেছে, আবার এখন দেখবেন বিএনপিরে গালাগালি করতেছে। এদেরকে জামাত বলছে যে আমরা গিয়ে দস্তখত করে গন্ডগোলটা লাগাই দেই, আমরা না গেলে বিএনপি দস্তখত করবে না, কাজে আমরা বিএনপির সাথে দস্তখত করি, তোমরা রাস্তায় মিছিল করো। আমি সেই দিনই বলছি যে এটা জামাতের একটা খেলা ওই ছেলেদের সাথে, এরা রাস্তায় মিছিল করে মারপিট কিছুটা খাইলো, পুলিশও কিছুটা মারলো, মারিটা দেখাইলো যে এরা এটার মধ্যে নাই। এখন আবার দেখেন এটা কি একটা পাতানো খেলা ছিল? Yes! এবং এই পাতানো খেলাটা ইউনূস সাহেব শুদ্ধ দৈরা, এই যে বিদেশিরা আসছে, আমি তো বলছি বাপের বেটা হইলে থাকিস বাংলাদেশে, যাইস না। আমার দেশটাকে যে ধ্বংস করে পরাধীনতার পথে নিয়ে যাচ্ছ কালো শক্তি মাধ্যমে, আমার দেশ যে আজকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে দিচ্ছ, সেটা তো এটা চক্রান্তের খেলা। আচ্ছা, হ্যাঁ, আমি আমার কথাটা শুনলাম, কথাটা শেষ করে ফেলি। আমি please. 1 বছর যাবত বলতেছি, এখন একমাত্র কাম হলে এই সরকারের একটা, এই নির্বাচন কমিশনের মাধ্যমে সঠিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় সংসদ নির্বাচন, যেটা ইউনূস সাহেব কথা দিচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বা ওই সময়ের মধ্যে করবেন, সেই নির্বাচনটা করার। গণভোট, এইটা গণভোটের ব্যাপারে থাকবে একটা সিদ্ধান্ত যে এইটা আমরা এই যেগুলো আমাদের মিল হয়েছে সেইগুলো বাস্তবায়ন করব, আর যেগুলো মিল হয় না তার জনগণের কাছে আমরা গিয়ে করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? একমাত্র আর যদি ইলেকশনটাকে, ফেব্রুয়ারির ইলেকশনটাকে যদি ডিলিট করার জন্য অথবা পিছানোর জন্য, অথবা ইলেকশন না করিয়া চক্রান্তমূলকভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সরকার, আমি এটা সরকারও বলতে চাই না, এটা চক্রান্ত করে আসছে। আপনি বলেন এই সরকারের অর্থমন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, একটা লোক কি কোনোদিন 5 মিনিটের জন্য শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তার মধ্যে হাঁটছে কিনা বলেন? এইটা কেমনে বিপ্লবী সরকার হয়? আপনি শপথ নিলেন 106 অনুচ্ছেদের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে, আপনি ফুল বেঞ্চের, যদিও এটাও ঠিক না, এগুলো তো আসবে একদিন যে ফুল বেঞ্চ বসে এপিলেট ডিভিশনে, ক্যান্টনমেন্টে ছিল। এটা তো আসবে যে আপনারা অবৈধ সরকার ছিলেন, এত কিছু করতেছেন জোর করিয়া। আমি বলি শুধু বিএনপি সিদ্ধান্ত নেয় না বলে এরা এখানে বসে রয়েছে। বিএনপি যেদিন সিদ্ধান্ত নিবে, ইট ইজ এনাফ এন্ড এনাফ, না এই সরকার সেদিন এরা থাকতে পারবে না। কিসের কি আর্মি আর পুলিশ আর অমুক তমুক, খালি বিএনপি খালি সিদ্ধান্ত নিয়ে বলুক দিস ইজ নট এ গভর্নমেন্ট, গো। এই সরকার যখন ক্ষমতা নেবে তখন কিন্তু 8 আগস্ট 2024-এর কথা বলছি আমি, তখন কিন্তু সব দলের সাথে আলোচনা করেই কিন্তু এই সরকার এসেছে এবং ক্ষমতায় বসেছে। সেখানে কিন্তু আপনার দলও ছিল। আমার দল না, আমি ইউনূস সাহেবরে বলছি, 10টা প্রধানমন্ত্রীর যে যোগ্যতা আছে পৃথিবীতে, থার্ড ওয়ার্ল্ডে, আমার ইউনূস সাহেব তার চেয়ে অনেক বেশি। আমি নিজেই তো বলছি, আমি তারা কিসের অধীনে নিল তো সংবিধানের অধীনে। আপনি কথাটা, আমি তো কথাটা বলতেছি এইটা, তো সংবিধানের অধীনে, যেহেতু আপনারা সংবিধানের অধীনে, আপনারা যেহেতু শপথ নিছেন, আপনারা সংবিধানের অধীনে চলেন। এখন 1.5 বছর পর আইসা বুঝি বলবেন যে না ওইটা থুক্কু দিলাম, ওইটা থুক্কু দিলাম, 1.5 বছর যা করছে এটা নাই, আমরা এখন বিপ্লবী সরকার হয়েছে, এটা বলবেন আপনি? তাহলে বলেন যে 1.5 বছরের কাজ কি হবে? তাহলে তো প্রথমেই গেছিল তারা রিট করার জন্য, ওই যে 2টা ছেলে হাসনাত আর কি সার্জিস, এরা গেছিল, পরে রিটটা উইথড্র করলো কেন জিজ্ঞাসা, শুধু সেকেন্ড জজ জিজ্ঞাসা করছিল, ঠিক আছে আপনারা 6 মাস পরে আইছেন বিপ্লবী সরকার করার জন্য, তাইলে আপনারা যে 6 মাস যে শাসন করলেন এটা কে করলো, এটা বৈধ না অবৈধ, এটা তো প্রশ্ন আসবে। আর অবৈধ শাসন করে থাকলে তো আপনাদের প্রথমে জেলখানায় গিয়ে তারপরে সরকার গঠন করতে হবে। একটু যোগ করি যে বিদেশ সফরে কিন্তু বিএনপি নেতাকে আটকে দিয়েছে বিমানবন্দরে, এটা একটা চক্রান্ত কিনা? কোন বিএনপি নেতা? মিলন, এহসানুল মিলন। এহসানুল হক মিলন, হ্যাঁ।
আমি যতটুকু আমি জানি না, কিন্তু মিলন সাহেব আবার বলছে যে আমার পাসপোর্টে কি বলছে উনি, আমি জানি না। তবে বিদেশ যাওয়া আটকায় দিবে, এটা আটকে শুরু হোক, কারণ এদেরকে তো আটকাইতে হবে, মানে এটা কারণ ইউনূস সাহেবদেরকে তো আটকাইতে হবে। করুক, এটা উদাহরণ রেখে যা। আচ্ছা, শেখ হাসিনা সরকার যে উদাহরণগুলো নিজে রেখে গেছে। হ্যাঁ, আমি আপনার কাছে আরেকটা মানে মাহবুব কামাল ভাইয়ের কাছে যাবার আগে আপনার কাছে আরেকটি বলেন। প্রশ্ন রাখতে চাই। মাহবুব কামাল ভাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য বলছিলেন, আপনার কাছেও জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও বলেছে যে বিএনপির জন্ম হার মাধ্যমে এবং মৃত্যু হবে নায়ের মাধ্যমে, না ভোটের মাধ্যমে। আমি এইসব ছেলে পেলে, ওই যে আমি বলছি এরা সব হলো বেতমিজ, বে দিয়ে যত শব্দ আছে সব হলো এদের ব্যাপারে প্রযোজ্য। এদেরকে জামাত তৈরি করছে, কালো শক্তি তৈরি করছে এদেরকে এই কাজগুলো করানোর জন্য। এটা একদিনে তৈরি হয় নাই, তারা দীর্ঘদিনে তারা তৈরি হয়েছে। এরা যদি ভোট পায় নিজেরা দাঁড়ায়, কি মার্কা, শাপলা মার্কাই ওদেরকে দেওয়া হোক, শাপলা মার্কায় যারা যদি 3000 ভোট পায় সেই দিন যাতে এরা বড় কথা বলে। শাপলা দিয়েছে একটা কলি, একটু ফুটিয়ে দিলে কি হতো? হ্যাঁ, এরা তো ফুটে না, এর তো ফুটবে তো বয়স হইলে পরে, এদের তো ওই ফুটার বয়স হয় নাই তো, কাজে কলি দিছে। নির্বাচন কমিশন তো এটা বুঝে শুনিয়ে দিছে যে তোরা এখনো কলি রয়ে গেছস, এখনো তোরা ফুটস নাই। এই ছেলেদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এরা এত বেশি বেয়াদব, এটা অকল্পনীয়। এবং ইউনূস সাহেব এর জন্য একদিন অবশ্যই ইউনূস সাহেব 50 বছর বাঁচলে জবাবদিহি করতে হবে, অতদিন বাঁচুক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ আপনাকে। মাহবুব ভাই, একটু আপনার কাছে ওই প্রশ্নটা রাখতে চাই যে বিদেশ সফরে যাওয়ার যে বিষয়টা, মানে কেন আটকে দিল, এটা কি কোনো আচ্ছা কেন চক্রান্ত কিনা? কেন আটকে দিল এটা আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না, পাসপোর্টে কোনো ঝামেলা আছে কিনা এটা বলতে পারবো, কিন্তু যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে দেখেন, এটা প্রথম থেকে আমি বলতেছি, ইট ইজ এ -2 থিওরি। আপনারা কেন বুঝেন না? ইট ইজ এ কন্টিনিউশন অফ 111। 111-এ -2 থিওরি ছিল, সেইটা ফেল করছে। এবং ফেইলিউর মানে কি জানেন? ফেইলিউর মানে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। ফেইলিউর মানে এইটা, যে যখন কেউ ফেল করে কোনো কিছুতে তখন নতুন করে শুরু করার একটা প্রস্তুতি তৈরি হয় এবং মোর আগের চেয়ে ইন্টেলিজেন্টলি হতে হয়, কারণ ওখান থেকে তো শিক্ষা নাই কি ভুল হয়েছিল। ফলে এটা -2 থিওরি। এবং এইটা যখনই তারেক রহমান নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে সেলিব্রেশনে যোগ দিতে এলেন না, তখনই তো আমি বুঝে গেছি এটা -2 থিওরি। হ্যাঁ, তো এইটা যা কিছুই হচ্ছে এটা গ্র্যান্ড ডিজাইনের পার্ট, এই -2 কার্যকর করার জন্য। আপনি দেখবেন খুব শীঘ্রই বিএনপির উপরে এমন চাপ আসবে, মানে আপনার কি বলে এই অভিযানের ইংরেজি জানি কি, এই রেড দেওয়া, আরে যাই হোক, এই যে একটা অস্ত্র উদ্ধারের নামে হোক বা নামে হোক, চাঁদাবাজির বিরুদ্ধে হোক বা দখলদারিত্বের বিরুদ্ধে হোক, বিএনপির উপর একটা বড় ধরনের চাপ আসবে। হ্যাঁ, এবং বিএনপিকে দুর্বল করার চেষ্টা হবে, এটা দেখবেন আপনি। এবং এইটা একটা গ্র্যান্ড ডিজাইন, -2 থিওরি। আওয়ামী লীগ তো অলরেডি তো মাইনাস হয়ে গেছে, এখন বিএনপিটা বাকি আছে। এইটা কোনো রকমে মানে নানা রকম দেখেন লন্ডন, এটা ভয় কি তারেক রহমান আসতে, আমি বলতে শুনে লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত, তখন আমি পোস্ট দিলাম যে 1 বেচা হইল, 7 বেচার মধ্যে 1 বেচা হইল, তারেক রহমানকে 1 বেচা দেওয়া হইলো, আরো 6 বেচা বাকি আছে। ওই দিনই পোস্ট করছি আমি। তো যাই হোক, এখন এগুলি তারা যদি না, চায়ের টেবিলে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয়, সেই জিনিসগুলি মির্জা ফখরুলের মতো সিনিয়র পলিটিশিয়ান, আমির খসরু মাহমুদের সিনিয়র তাদের কাছে কেন ক্লিয়ার হয় না, এটা আমার কাছে। এই যে 5ই আগস্টের পর থেকে যে গান্ধী সাইজে গেলেন, অহিংস এবং বিরাট গণতন্ত্র, নেহরুর চেয়ে গণতন্ত্রী, নেলসন ম্যান্ডেলার চেয়ে গণতন্ত্রী, হ্যাঁ সাইজা গেলেন আর কি। হ্যাঁ, এক ধরনের কি বলে যে আনকন্ডিশনাল লয়ালিটি টু দিস গভর্নমেন্ট। আমি গভর্নমেন্টের প্রতি লয়াল থাকা যাবে বলছি না, গভর্নমেন্টের প্রতি লয়াল থাকতে হবে, গভর্নমেন্ট যেহেতু শাসন করে। বাট হোয়াই শুড ইট বি আনকন্ডিশনাল লয়ালিটি কেন? হ্যাঁ, যে যা কিছুই হচ্ছে সব কিছুতে ইউনূস সাহেব ঠিক আছে, সব কিছু ইউনূস সাহেব। এখন কি হইলো? খালেদা জিয়া নেত্রী হয়েছে কেন? তার আপোষহীন চরিত্রের কারণে, তাই না? খালেদা জিয়া একটা কি বলে রন্ধনশালার নারী,
সে আইসা জাতির নেত্রী হয়ে গেল কি কারণে? 86 ইলেকশন করে না ইত্যাদি নানা রকম আপোষহীনতা, এজন্য সে নেত্রী হয়েছে। আর বিএনপির রাজনীতিটাই হয়ে গেল গত 14 মাসের আপোষের রাজনীতি, সব কিছুতেই হ্যাঁ, সব কিছুতেই হ্যাঁ। ইভেন দেখেন মানে মুক্তিযুদ্ধের বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, একটা বীরুত্তম, সেই দলটা যখন মুক্তিযুদ্ধের স্মারক চিহ্নগুলোকে ভেঙে ফেলা হচ্ছিল, সেই দলটার তেমন কোনো ভূমিকা ছিল না। কারণ এটাতে ইউনূস সাহেব অখুশি হবে, এখানে অন্যান্য স্টেক হোল্ডাররা অখুশি হবে। এই যে হ্যাঁ, এগুলো তো আমরা বুঝি, এগুলি আমরা তো বুঝি। হ্যাঁ, একটু যোগ করি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন। একটু জানতে চাই মানে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টা কি শুধুমাত্র তিনিই জানেন? তিনি জানেন মানে বুঝলাম না। মানে তিনি বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে, দেশের বাইরে এমন মন্তব্য করেছে অনেক আগে বলছে। হ্যাঁ, একটু মানে এখন তো নির্বাচন সামনে, এখন একটা জিনিস বুঝতেছি আমি, একটা যে স্মেল করতেছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে হার্ড লাইন ছিল গভর্নমেন্টের, এইটা সফট হইতে থাকবে। এটা নানা কারণে, এটা ইন্টারন্যাশনাল কিছু চাপ আছে, যেমন হিউম্যান রাইট ওরা গিয়ে করছে, তারপরে ধরেন যে এগুলো চাপ আসতেছে এবং কতগুলো জিনিস তো বোঝা যায়। এই যে ধরেন যে এই যে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা যাবে ইত্যাদি যেটা হলো, এইটা তো আগে তো তার ছবি তো ইয়ে থেকে মিশনগুলি থেকে নামে ফেলেছে, আবার নতুন করে হইলো কি, তার মানে একটা এক ধরনের চাপ আছে। তারপরে ধরেন যে এই যে সপ্তম তফসিলে যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে যে একটু নতুন মানে সনদটাতে চেঞ্জ করা হইলো, একটু এক ধরনের চাপ আছে। এবং কি বলে যে কতদিন আর তাকে ঠেকিয়ে রাখা যাবে? হ্যাঁ, এই যে মিছিল হচ্ছে, হ্যাঁ, নানা রকম মিছিল হচ্ছে, তো এইটা তুলে নিতে আমি জানি না, আই এম নট শিওর যে এটা এই নির্বাচন আগে তুলে নেওয়া হবে কি না, আমি এটা তো বলতে পারবো না। কিন্তু এক ধরনের চাপ তৈরি হবে গভর্নমেন্টের উপর, এক ধরনের বৈদেশিক চাপ তৈরি হবে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও, এটা একটা চাপ তৈরি হবে। সেই চাপ যদি সরকার রেসিস্ট করতে পারে তাহলে করবে না, যদি সেই চাপ রেসিস্ট করতে না পারে তাহলে করতে বাধ্য হবে। ধন্যবাদ আপনাকে। জনাব ফজলুর রহমান, একটু আসতে চাই আপনার কাছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যদি ভোটের দিন অনুপস্থিত থাকে তাহলে ভোটের ফলাফল গ্রহণযোগ্যতা পাবে কিনা? কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি জামায়াতকে বাদ দিয়ে ভোট করেছিল, সেখানে আপনাদের অনুপস্থিত ছিল এবং তারা কিন্তু ওই সময় সমালোচিত হয়েছেন। তো সামনের নির্বাচনে যারা জয়লাভ করবেন তারাও কি সমালোচিত হবেন কিনা? আমি খুব ক্লিয়ারলি বলি, কথাটা আমি বলতেছি সর্বক্ষণ এবং এটা আমার বিশ্বাসের কথা বলতেছি। এক নম্বর কথা হইল বিএনপি তার জোট নিয়ে ইলেকশন করলো, জামাত তার জোট নিয়ে ইলেকশন করলো, দুইটা জোট হইল। বিএনপি জামাত জোটে যদি ইলেকশন হয় তাহলে প্রথমতই 30 to 32% ভোট আসবে না সেন্টারে, যারা আগে আসতো। এই যে এত বিশাল পার্সেন্টেজ যে আসবেই না এরা। আর বেশিরভাগ ভোটাররা আসতে অনীহা প্রকাশ করবে, এরা ইন্টারেস্ট পাবে না মানসিকভাবে, বিবেকগতভাবে। কি ভোট দেওয়া, এটা তো দেখা যায় জামাত আর বিএনপির ভোটাভুটি। যে কথাটা 14 সনে 18 সনে 24 সনে মানুষ বলছে, আর এই ভোটটা তো শুধু আওয়ামী লীগের ভোট, জাতীয় পার্টিকে এমনি আনছে, ঠিক তেমনি এই প্রশ্নটা কিন্তু আসবে। আসলে পরে এখানে আমার ধারণা, দেখেন আওয়ামী লীগের কিন্তু 40% ভোট সবসময় অ্যারাউন্ড ছিল, কিন্তু যখন জামাতকে নিয়ে শুধু ইলেকশনে গেছে তারা জোর করেও তাদের 10% ভোটও নিজেরা সেন্টারে হাজির করতে পারে না, তাদেরকে শিল মারতে হয়েছে। কারণ মানুষের কোনো ইন্টারেস্ট নাই। মানুষ যদি ইন্টারেস্টেড না থাকে, ইউ ক্যান ড্রেক এ হর্স আপ টু দ্য ওয়াটার, বাট ইউ ক্যানট বাউন্ড হিম টু জাতীয় পার্টি। একটা ঘোড়াকে আপনি পানি পর্যন্ত নিয়ে যেতে পারবেন, কিন্তু পানি খাওয়াইতে বাধ্য করতে পারবেন না। ঠিক তেমনি আপনি শুধু জাতীয় পার্টি বিএনপি এবং জামাতে ইলেকশন হইলে পরে ভোটটা এইরকম ভোট দিয়ে সবাই আসো ভোট দিতে হবে, যেটা আওয়ামী লীগ করতো, অতটা খারাপ হবে না। কিন্তু এটা ফেয়ার একটা মানে পার্টিসিপেটিং ইলেকশন এটা হবে না। এবং 6 মাস পরে জামাত যেহেতু বিরোধী দল হবে, আল্লাহর উপরে আমি বলতেছি, বিএনপি সরকার হবে, জামাতেই অন্যদেরকে দিয়ে বলা শুরু করবে যে এটা তো কোনো ইলেকশন হয় নাই। আর জামাত একদিনে, আমার কথা শুনলো, জামাত একদিনের জন্য বিএনপিকে শান্তি, এখনো যদি বিএনপি না বুঝে, এখনো যদি বিএনপির নেতারা মনে করে জামাত আমাদের খালাতো ভাই লাগে,
জামাতের কিন্তু মাথায় আছে যে বিএনপি দলটা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করছিল, এই দলটার প্রতিষ্ঠাতা কিন্তু বীরুত্তম, কথাটা খুব বুঝেন, মুক্তিযোদ্ধা বীরুত্তম, ব্রিগেড কমান্ডার, জেট ফোর্স, এবং 27শে মার্চের স্বাধীনতার ঘোষক, 27শে মার্চ বঙ্গবন্ধুর নামেই যদি করে থাকে, তারপর তো এটা তো আর কোনো মেজর করে নাই। কাজেই জামাত এটাকে হিসাব করে যে বিএনপি সামনে থাকলে ওরা যেটা করতে চায় এটাকে ইস্ট পাকিস্তান বানাইতে চায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেই পরে জামাত মনে করে আমাদের বড় চাচা বাড়িতে আসছে দীর্ঘদিন পরে। আটটা আমি কইলাম না, যে জামাতের ছেলেরা পাশ করলে পরে লাহোরে মিষ্টি খায় বা ইসলামাবাদে মিষ্টি খায়, ডাকসুতে পাশ করলে পরে লস্করে তৈবা বলে 5ই আগস্ট ঘটাইছি আমরা 71-এর প্রতিশোধ হিসাবে, আপনি সেই দলটাকে এত চাচাতো ভাই আর খালাতো ভাই ভাইবে যদি রাজনীতি করেন, আমি জানি না কি হবে দেশে। তবে এটা যে বাংলা সাব অর্ডিনেট বাংলাদেশ থাকবে, তারা তো বাংলা স্থান বানাতে চায়, বাংলা স্থান, হিন্দুস্তান, পাকিস্তান, এর বেশি তো তারা বিশ্বাস করে না। আপনি তাদের বিশ্বাসটাকে কেমনে করবেন? যারা আফগানিস্তান যায় দেখবার লাগি যে আফগানিস্তানের শাসন ব্যবস্থা কেমন, আর স্লোগান দেয় আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, সেই হিজবুত তাহারির, তালেবান, আল কায়দা, এদের চিন্তার মানুষকে নিয়ে আমরা দেখেছি যে কয়েকটি ধর্মীয় নেতা কিন্তু আফগানিস্তানে গিয়েছেন, তাদের কাছে ব্যবসা বাণিজ্য অথবা হচ্ছে বিভিন্ন বিষয় শিখতে। আসলে আফগানিস্তানে যে আমরা কি শিখতে পারি তাদের কাছ থেকে? শিখতে পারি কিভাবে মানুষকে বিনা মরলে পরে বিনা কাপড়ে দাফন দিতে হয়। কারণ আফগানিস্তানের এখন যে অবস্থা, পাহাড়ের নিচের থেকে মানুষ মরলে করে ফেলে দেওয়া ছাড়া কাফন করার মতো অবস্থা নাই। 1/3 মানুষ রাতের বেলায় না খায়া থাকে। আর এখানে মানুষকে আফগানিস্তানের নাকি অর্থনীতি পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি, এই মোল্লারায় কয়। এরা এত মিথ্যাবাদী। আমি মনে করি খুব ক্লিয়ার, এই দেশে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে না। আমি নিজেই বলছি 10 বছর লাগবে আওয়ামী লীগের লিখতে, কিন্তু আওয়ামী লীগ না হইল বাঙালি জাতীয়তাবাদী শক্তি, যেটা মুক্তিযুদ্ধ করছিল স্লোগান দিয়া, যারা বলছিল তোমার আমার ঠিকানা, ওরা একটা শক্তি কিন্তু আসবে। আমি মাহবুব ভাইয়ের কথা বলে গেলাম, আসবে, আন্তর্জাতিক চাপে আসুক আর স্বতন্ত্র ইলেকশন করুক, ওরা আসবে। একবার যদি খালি কিছু লোক খালি দাঁড়ায় বলে আমরা মুক্তিযোদ্ধার নামে ইলেকশন করব, আমরা মুক্তিযোদ্ধা, তাহলে স্বতন্ত্র দাঁড়ালে জামাতের যে ক্যান্ডিডেটে দাঁড়াবে তার চেয়ে বেশি ভোট পাবে, আমি বলে দিলাম, এবং তাদের চেয়ে বেশি পার্লামেন্ট সিট পাবে। আমি বলে দিলাম, এটা আমার কিন্তু ভবিষ্যৎবাণী, কথাটা মনে রাখেন। একবার কালের কণ্ঠে কথা কইয়া দল থেকে সাসপেন্ড হয়েছি, আজকে আবার কালের কণ্ঠে কয়ে গেলাম, যদি সাহস করে মুক্তিযোদ্ধারা প্রত্যেক সিটে একজন করে দাঁড়াইতে পারে এবং ফেয়ার ভোট হয়, ইউনূস সাহেব যদি তাদের ভোটটা লুট না করে, তাদেরকে জেলখানায় না নেয়, নির্বাচন কমিশন যদি ভোট দেওয়ার সুযোগ দেয় মুক্তিযুদ্ধের পক্ষের লোককে, স্বতন্ত্র দাঁড়ালেও জামাতের লোকের চেয়ে বেশি ভোট। ধন্যবাদ আপনাকে মাহবুব কামাল ভাই। আপনার কাছে একটু ফিরতে চাই আমি। প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের সময় হঠাৎ আক্রমণ হতে পারে, বানচালের চেষ্টা হতে পারে। প্রশ্ন করতে চাই যে প্রতি নির্বাচনেই তো এমন প্রশ্ন ওঠে যে নির্বাচন বানচাল করতে একটি পক্ষ একটি গোষ্ঠী কাজ করছে, এমন প্রতি নির্বাচনের সময় আমরা শুনে থাকি। তাহলে মানে এটা নতুন কি? আমি একটু জানতে চাই আপনার কাছে, নতুন কি, অথবা কেনই ডক্টর ইউনূস আতঙ্কিত হলেন, কারা আক্রমণ করতে? আমি যদি বলি, আপনাকে প্রশ্ন করি যে উনি বানচাল করতে চাচ্ছেন কিনা সেটা বলেন। দেখেন, এইসব কথা বলে না লাভ নাই। এই যে কখনো কখনো দুদূর ভয় দেখানো, এটা আমাদের পলিটিক্যাল ইতিহাসে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে ফজলুর রহমান জামাত সম্পর্কে এমন কিছু তথ্য দিলেন বা জামাত সম্পর্কে এমন কিছু কথা বললেন, এই কথাগুলি আপনার কাছে কতটা যৌক্তিক মনে হলো? জামাত কি বাংলাদেশে রাজনীতি করা উচিত? বাংলাদেশে রাজনীতিতে জামাতের কতটা ভূমিকা আছে, কিংবা জামাত 1971 সালে কি করছে না করছে, সেই বিষয়ের উপর আপনি কমেন্ট করবেন। আশা করি আমরা কমেন্টগুলি পড়ব এবং পাবলিকও বা আমাদের যারা অডিয়েন্স আছেন তারাও সেই কমেন্টগুলি পড়বেন। প্রিয় দর্শক, একটা দল হয়তো বা আগে খারাপ ছিল, এখন যদি ভালো হয়ে যায়
বা বাংলাদেশের যেসব রাজনৈতিক দল আছে তাদের থেকেও যদি ভালো ব্যবহার করে, তো তখনও কি তাদেরকে সেই 50 বছর আগে কি ঘটছে না ঘটছে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে গালাগালি করে যাব? আসলে আমরা বর্তমানটা দেখি না, বর্তমানটা না দেখে পিছনে কি হয়েছে না হয়েছে সেই বিষয়ের উপর কথা বলি। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন, আমি কি আসলে বুঝাইতে চাইছি। জামাত হয়তোবা 1971 সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, বাংলাদেশের সাথে বেইমানি করছে, কিন্তু এখন দেখেন, এখন বাংলাদেশের চলতি বর্তমানে কিছু রাজনৈতিক দলের থেকে জামাত তো অনেক ভালো কাজ করতেছে বর্তমানে। তো তাদেরকে কি অ্যাকসেপ্ট করা যায়? তারা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে? এটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, তাছাড়া সেই 71 সালে যারা গাদ্দারি করছে, বেইমানি করছে, রাজাকারি করছে, তারা তো এখন আর বেঁচে নেই। এখন আমাদের রাজনীতিতে সব নতুন নতুন মুখ আসছে, নতুন নতুন মানুষ আসছে, নতুন নতুন চিন্তাভাবনা আসছে। আপনারা দেখছেন ডাকসুতে কীভাবে জামাত ক্ষমতায় গেল, মানে জামাতের প্যানেল থেকে। তো ওটাকে জামাত ক্ষমতায় যাওয়াই বলে। জামাতের যারা ছাত্র রাজনীতি করে বা ছাত্র রাজনীতিদের নেতৃত্ব দেয় তারাই গেছে। প্রিয় দর্শক, এখন সেই বিচার আপনার কাছেই দিলাম। আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি কমেন্ট বক্সে জানালে কী হবে? আপনি যদি কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানান, তাহলে অন্য একজন এসে সেই কমেন্টটি পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে, বা আপনার ওই কমেন্টের যদি একটা প্রশ্ন টাইপের থাকে তাহলে ওইটার উত্তর দিতে পারবে, বা আপনার কমেন্ট যদি প্রশ্ন টাইপের নাও থাকে তাও কোনো না কোনোভাবে একটি টুইস্ট বের করে সেই টুইস্টের একটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আরেকজন এসে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা উচিত সেটা হচ্ছে একটি কমেন্ট করা। প্রিয় দর্শক, আমি সব ভিডিওতে একটা কথাই বলি, আমরা ভালো একজন নেতা নির্বাচিত করব, ভালো একজন মানুষের পিছনে নামবো। সমাজে চাঁদাবাজ, দখলবাজ, নেশাবাজ, মাগিবাজ অনেক আছে, তাদের কাছ থেকে দূরে থাকব। দেখেন বর্তমানে কিন্তু সমাজে এরকম মানুষজন নেতৃত্ব দিতে আছে ভয়ভীতি দেখিয়ে। এখন মানে আপনি একটা জিনিস ভাবেন, একটা মানুষ কতগুলো মানুষের ভয়ভীতি দেখাই রাখে। আর আমরা যদি এই সাধারণ মানুষরা যদি একসাথে হই তাহলে এদের কোনো পাত্তা থাকে? তো বামা দিয়ে চোপারও দেওয়া লাগে না, জাস্ট টোক্কা দিলেই উড়ে যাবে। সেজন্য বলছি, আমরা সাধারণ মানুষের পিছনে না লাগিয়ে একসাথে কাজ করি। কাজ করলে বাংলাদেশের রাজনীতিকে ভালো কিছু উপহার দিতে পারবো, বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ আসতে পারবে এবং শান্তি শৃঙ্খলা চলে আসবে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মধ্যে এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।